সকালটা ছিল শান্ত, সেই রকম সাধারণ একটি সকাল যেটা রুকসানা বেগম ও তার মেয়েদের জীবনে বারবার আসে। আর্মি ক্যাপ্টেন ফারিহা ইসলাম কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। রুকসানা বেগম হাঁপানির রোগী হলেও চেষ্টা করেন স্বাভাবিক জীবনযাপন করতে। ফারিহা সবসময় মাকে ধরে ধরে হাঁটায়, যেন কোনোভাবে মায়ের সমস্যা বাড়ে না। তারা দুজনেই জানতেন যে বাইরে রাস্তার অবস্থা আগের তুলনায় বেশি ব্যস্ত। শহরের বিভিন্ন জায়গায় পুলিশি ব্যারিকেড বসানো আছে। তবুও তাদের উদ্দেশ্য ছিল সাধারণ, বাজার থেকে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে দ্রুতই বাড়ি ফেরা। ফারিহার বড় বোন নুসরাত জাহান, জেলার ডিসি, সেদিন সরকারি কাজে ব্যস্ত থাকলেও সকালের ফোনালাপে মাকে আবার সাবধানে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। সরকারি দায়িত্বে ব্যস্ত হলেও পরিবারের নিরাপত্তা নিয়ে তার চিন্তা সবসময়ই তীব্র ও নিখুঁত। রাস্তার দিকে হাঁটতে হাঁটতে ফারিহা লক্ষ্য করল বাতাসে কিছু অস্বাভাবিক কড়াকড়ি। পুলিশের উপস্থিতি যেন সাধারণের চেয়ে বেশি, আর তাদের আচরণে চেপে রাখা বিরতির ছাপ। তবুও মা মেয়ে দুজন এগিয়ে চললেন, কারণ তাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ, আর তাদের মনে কোনো আশঙ্কা ছিল না। তবে তারা জানতেন না সামনে যে ঘটনাগুলো অপেক্ষা করছে তা শুধু তাদের দিনকে নয়, পুরো জেলার নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করবে। মা মেয়ে যখন মূল সড়কে পৌঁছালেন, তখন দূর থেকেই চোখে পড়ল পুলিশি ব্যারিকেড। লোহার ব্যারিয়ারগুলো খানিকটা অবিন্যস্তভাবে রাখা, যেন কোনো নির্দেশ ছাড়াই হঠাৎ বসানো হয়েছে। দুপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের মুখভঙ্গিতেই বিরক্তি ও অস্থিরতার ছাপ স্পষ্ট। ফারিহা এক মুহূর্ত থেমে তাকালেন। দায়িত্বে থাকা সেনা সদস্য হিসেবে তিনি এমন দৃশ্য প্রায়শই দেখেন, কিন্তু এখানে যেন আচরণের ভেতরে কিছুটা অস্বাভাবিকতা রয়েছে। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর কামরুল হাসান মোটা গলায় হাঁক ছাড়ছিলেন রাস্তা ক্রস করতে চাওয়া মানুষদের দিকে। তার সঙ্গে থাকা দুই কনস্টেবল রাকিব ও সোহেল যেন অনুমতি পাওয়ার আগেই মানুষকে ধুমুক দিচ্ছিল। আচরণে অতিরিক্ত কর্তৃত্বের প্রদর্শন, চোখে অকারণ রাগ আর কথাই তাচ্ছিল্য, সব মিলিয়ে দৃশ্যটা ছিল অস্বস্তিকর। ফারিহা বিনয়ের সঙ্গে ব্যারিকেডের কাছে গিয়ে বলল, আমরা শুধু বাজার পর্যন্ত যাচ্ছি, পথটা একটু দয়া করে খুলে দেবেন? কামরুল প্রথমে কোনো উত্তর দিল না, বরং সন্দেহজনক দৃষ্টিতে ফারিহার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ঠোঁট বাঁকিয়ে বলল, নিয়ম কি দেখিনি? ব্যারিকেড মানে ব্যারিকেড, আপনারা যা তা করে চলতে পারবেন না। রুকসানা বেগম কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কামরুল হাত তুলে থামিয়ে দিল, যেন তারা সাধারণ মানুষ নয়, অপরাধী। ফারিহা সামান্য বিরক্ত হলেও শান্ত থাকার চেষ্টা করল, কিন্তু আচরণে যেভাবে শত্রুতা বাড়ছিল তা এক নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। ইন্সপেক্টর কামরুলের চোখে এক ধরনের অদ্ভুত হিংস্রতা ঝিলিক দিয়ে উঠল, যেন তাকে কেউ চ্যালেঞ্জ করেছে। আর কোনো কারণ ছাড়াই সে ব্যারিকেডের সামনে এগিয়ে এসে ফারিহার দিকে আঙুল তুলল। তুমি নিজেকে কি ভাবো, বড়লোকের মেয়ে? নিয়মকানুন বোঝো না? তার গলা চিৎকারের মতো। আশেপাশের লোকজনও থমকে তাকাল। ফারিহা শান্ত গলায় বলল, আমরা শুধু বাজারে যাচ্ছি, আপনি কথা শেষ হওয়ার আগেই কনস্টেবল সোহেল কাঁধে হাত রেখে তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। আচরণটা এতটাই রূঢ় ছিল যে রুকসানা বেগম চমকে উঠলেন। এই এমন আচরণ কেন? মেয়েটা কিছুই তো। রুকসানার কথা শেষ হওয়ার আগেই রাকিব গালি দিয়ে উঠল, বুড়ি, বেশি কথা বললে ভালো হবে না, আমাদের কাজে বাধা দিলে কিন্তু বিপদে পড়বা। মা মেয়েকে জোর করে ব্যারিকেডের পাশে দাঁড় করিয়ে দুই কনস্টেবল তাদের হাত ধরে টানতে শুরু করল। ফারিহা ও রুকসানাকে একটি ছোট অন্ধকার ঘরে দাঁড় করিয়ে রাখা হলো। দেয়ালের স্যাঁতস্যাঁতে ঘ্রাণ, বাতাসে ধুলো আর গুমোট পরিবেশ রুকসানার শ্বাসকষ্ট আরও তীব্র করে তুলল। ইন্সপেক্টর কামরুল চেয়ারে বসে তাদের জিজ্ঞেস করল, কেন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলে? তার কণ্ঠে সন্তুষ্টি, যেন কাউকে বিপদে ফেলে আনন্দ পাচ্ছে। রুকসানা তখন কাঁপতে কাঁপতে বললেন, আমি একটু শ্বাস নিতে পারছি না, ওষুধটা। রুকসানার শ্বাসকষ্টের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। ফারিহা মায়ের দিকে ছুটে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে বলল, আম্মু, ধৈর্য ধরুন, ওষুধটা দিতে দিন। ফারিহার ভেতরে ক্ষোভ জমতে লাগল। সে জানত এই আচরণ ক্ষমতার অপব্যবহার, নিখুঁত অন্যায়। তবুও মায়ের পাশে থাকার জন্য সে নিজেকে সংযত রাখল। ঠিক তখনই বাইরে থেকে কোনো এক রেকর্ডিংয়ের শব্দ ধরা পড়ল কারোর মোবাইলে। থানার বাইরের সামনের করিডরে দাঁড়িয়েছিল সাইফুল, এক তরুণ স্থানীয় কলেজ ছাত্র। চোখে মুখে ভয় থাকলেও সে নিজের ফোনটা বের করল। করিডোরের অর্ধেক আলো অন্ধকার জায়গায় দাঁড়িয়ে সতর্কভাবে রেকর্ড বাটন টিপল। ভেতরে রুকসানার হাঁপানির কষ্ট, পুলিশ সদস্যদের নিষ্ঠুর মন্তব্য, কামরুলের হুকুমের গলা, সবকিছু মাইক্রোফোনে পরিষ্কার শোনা যাচ্ছিল। সাইফুল ধীরে ধীরে এগিয়ে জানালার ফাঁক দিয়ে তাকাল, দেখল ফারিহা মায়ের পাশে বসে উদ্বিগ্ন হয়ে শ্বাসকষ্ট থামানোর চেষ্টা করছে। সাইফুল ঝট করে পিলারের আড়ালে সরে গেল।
ভয় পেলেও মনে কোনো দ্বিধা ছিল না। ভিডিওটা শেষ হবার সঙ্গে সঙ্গে সে দ্রুত থানার বাইরে বেরিয়ে গেল। রাস্তার ধারে এসে গভীর শ্বাস নিয়ে ভিডিওটা কয়েকজন বন্ধুকে পাঠালো, আর কয়েক মিনিটের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করল। সাংবাদিকও ভিডিওটি ডাউনলোড করে তাদের অনলাইন পোর্টালে প্রকাশ করল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পৌঁছাতে সময় লাগল মাত্র কয়েক মিনিট। প্রথমে কয়েকজন স্থানীয় যুবকের পেজে শেয়ার হলো, তারপর দ্রুত গতি নিয়ে ছড়িয়ে পড়ল শত শত গ্রুপে। জেলার ডিসি নুসরাত জাহান তখন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিলেন। মাঝখানে তার ফোন বারবার কাঁপছিল, কিন্তু তিনি গুরুত্ব না দিয়ে আলোচনায় মনোযোগ ধরে রাখছিলেন। তবে কয়েক মিনিট পরে তার পিএ এসে নিচু গলায় বলল, ম্যাম, আপনার পরিবারের ব্যাপারে একটি জরুরি ভিডিও ছড়িয়েছে। নুসরাত থমকে গেলেন। কোন ভিডিও? ফোনটি হাতে নেই তিনি হতবাক হয়ে গেলেন। নুসরাতের শরীর যেন মুহূর্তে জমে গেল। কয়েক সেকেন্ডের জন্য তিনি চেয়ারের পিঠে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। নুসরাত দাঁড়িয়ে গেলেন। তিনি পুলিশ সুপারকে সরাসরি ফোন করলেন। কণ্ঠ ছিল ধারালো, শীতল এবং নিয়ন্ত্রিত ক্রোধে ভরপুর। কিভাবে আমার পরিবারকে হয়রানি করা হলো? এখনই থানায় যান, আমি নিজেও রওনা হচ্ছি। তার গাড়ি থানার দিকে ছুটে চলল। থানার সামনে পৌঁছানোর আগেই নুসরাতের গাড়ির সাইরেন গোটা এলাকায় উত্তেজনার ঢেউ তুলল। স্থানীয় মানুষজন যারা ভিডিওটি দেখেছিল তারা রাস্তার ধারে দাঁড়িয়ে গেছে, কেউ ফিসফিস করছে। নুসরাত থানায় ঢোকার সঙ্গে সঙ্গে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল, কিন্তু তার চোখে যেন কেউই দৃশ্যমান ছিল না। তিনি সোজা সেই ঘরের দিকে এগিয়ে গেলেন যেখানে রুকসানা ও ফারিহাকে আটক করে রাখা হয়েছিল। দরজা খুলতেই তিনি দেখলেন রুকসানা বেগম শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ফারিহা তার পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তিনি দ্রুত মাকে বুকে টেনে নিলেন। মা, আমি এসেছি, তুমি চিন্তা করো না। নুসরাত সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীদের ডাকলেন এবং মাকে চিকিৎসার জন্য বাইরে পাঠালেন। তিনি ফিরে দাঁড়ালেন থানার মাঝখানে, যেখানে পুলিশের সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তদন্ত এখনই শুরু হবে, আমি সরাসরি উপস্থিত থাকব। পুলিশ সুপারও তখন থানায় এসে পৌঁছেছেন। নুসরাতের পাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে ঘটনাগুলো শুনছিলেন। সাইফুলের ভিডিও, সাক্ষ্য, ব্যারিকেডের সামনে উপস্থিত মানুষদের বর্ণনা সবকিছু একের পর এক নথিভুক্ত করা হচ্ছিল। ভিডিওটা যখন বড় স্ক্রিনে থানা কক্ষে চালানো হলো, তখন কামরুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভিডিওতে রুকসানার হাঁপানির শব্দ, কক্ষের সামনে প্রমাণ দাঁড়িয়ে গেছে। পুলিশ সুপার রাগ চেপে বললেন, ইন্সপেক্টর কামরুল, আপনার বিরুদ্ধে তাৎক্ষণিক সাসপেনশন কার্যকর হল। কামরুল কোনো কথা বলতে পারল না। নুসরাত ঘোষণা দিলেন, পুলিশের জন্য বাধ্যতামূলক মানবিক আচরণ প্রশিক্ষণ শুরু হবে। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর শাস্তির নীতি কার্যকর করা হবে। রুকসানা বেগমকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান শ্বাসরোধের কারণে তার অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছিল। প্রয়োজনীয় চিকিৎসা শুরু হতেই তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হল। ফারিহা পাশে বসে হাত ধরে রাখল, আর নুসরাত মাথার পাশে দাঁড়িয়ে মায়ের কপালে হাত বুলিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের বাইরে মানুষের ভিড় বাড়ছিল। কেউ ফুল নিয়ে এসেছে, কেউ শুধু দাঁড়িয়ে আছে নীরবে সমর্থনের বার্তা নিয়ে। এদিকে কামরুলের বিরুদ্ধে মামলা, থানার আচরণবিধি পুনর্বিন্যাস সবকিছু দ্রুতগতিতে বাস্তবায়ন শুরু হল। নুসরাত একটি সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললেন, নিরাপত্তা মানে ভয় দেখানো নয়, মানুষকে সুরক্ষা দেওয়া। পুলিশের আচরণে পরিবর্তন দেখা দিতে লাগল। মানবিক প্রশিক্ষণ শুরু হওয়ায় কর্মচারীদের মধ্যে নতুন সচেতনতা তৈরি হল। রুকসানা সুস্থ হওয়ার পর পরিবারটি আবার একসঙ্গে হল। তারা বুঝল, ব্যক্তিগত কষ্ট কখনো কখনো সমাজ জুড়ে আলো জ্বালাতে পারে।